Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. তোমাদের সকলকে স্বাগত জানাই SD Math and Commerce Guidance-এ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে হাজির হলাম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এইচএস পরীক্ষা দিচ্ছ, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ যাদের সেমিস্টার 3 ফুল এমসিকিউ এক্সাম চলছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টটির একদম অ্যাকুরেট সাজেশন দিতে চলেছি। এটা আমার দৃঢ় বিশ্বাস, যদি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শোনো এবং নোট ডাউন করে নাও, এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। দেখো, লেখাই রয়েছে 100% কমন গ্যারেন্টেড চ্যালেঞ্জ। তো ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা দেখেছো তোমাদের অ্যাকাউন্ট কোয়েশ্চেনটা একটু টাফ হয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে বিজনেস স্টাডিজ কোয়েশ্চেন কিন্তু সহজই হয়েছে। তো কস্ট ট্যাক্স নিয়ে কোনো চিন্তা করো না, কস্ট ট্যাক্সের সাজেশন আমি প্রোভাইড করে দিচ্ছি। কিছু কি নোটস দেওয়া রয়েছে, ওগুলো ফলো করবে। বইয়ের কোথায় কি পড়তে হবে সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো ফলো করো অ্যান্ড ভালো রেজাল্ট করো, এটাই চাইব। তো এই বলে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না, কেন যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। আর ভিডিওটাকে তোমরা যত পারো তোমাদের বন্ধু মহলে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় আমার এই ভিডিওটি দেখে। যত পারো শেয়ার, কমেন্ট, লাইক করতে অবশ্যই ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক আজকের মূল আলোচ্য বিষয়। দেখো, WBCHSE হায়ার সেকেন্ডারি সেমিস্টার 3 সাজেশন 2026। তোমরা জানো তোমরা 2026-এর পরীক্ষার্থী। সাবজেক্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, নিউ সিলেবাস, ফুল এমসিকিউ 40 মার্কস, টাইম ইজ 1 hour 15 minutes, 100% কমন গ্যারেন্টেড, এটা আমার চ্যালেঞ্জ। প্রিপেয়ার্ড বাই, এখানে আমার নাম টাইটেল দেওয়া রয়েছে, আমি কি করি, আমার ডেজিগনেশন সব দেওয়া রয়েছে, আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমি একবার তাও রিপিট করে দিচ্ছি, 8961297721। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর কোয়ারিজ রিগার্ডিং মাই সাজেশন, প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইউর কোয়ারিজ অ্যান্ড ডাউট ডাইরেক্টলি। ওকে, তো যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যা থাকে, ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, as you wish. So note, all the selected topic have been taken from cost textbooks রবীন্দ্র লাইব্রেরি। রবীন্দ্র লাইব্রেরির যে বইটা আছে নায়ক স্যারের লেখা, সেই বই থেকে এই টপিকগুলো বাছা হয়েছে। ভালো করে রেডি করো, এর মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। প্রথমে কস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা জানি কস্ট থেকে থাকবে 20 মার্কস আর ট্যাক্স থেকে থাকবে 20 মার্কস। কস্ট সাজেশনের মধ্যে দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1-এ যেটা তোমরা করবে, পেজ নাম্বার 11 একটা চার্ট দেওয়া রয়েছে, ওই চার্টটা ভালো করে পড়বে। পেজ 13-এর 2 নম্বরে যেটা লেখা রয়েছে, যা যা লেখা রয়েছে সেগুলো পড়বে। পেজ 14 ডিফারেন্স, একটা পার্থক্য দেওয়া আছে, ওটা পড়বে। পেজ 16 এক্সাম্পল 1টা ভালো করে প্র্যাকটিস করবে। পেজ 17 4 নম্বর থেকে দেখবে লেখা রয়েছে হোয়াট ইজ টাইম কিপিং। 4.1 4.2 4.4 অনলি পয়েন্টস, শুধু পয়েন্টগুলো পড়বে। পেজ 21 চারটা পড়বে। পেজ 24 5 নম্বর পয়েন্ট, হোয়াট ইজ টাইম বুকিং। 5.1 5.2.1 5.2.2 5.2.3 অনলি হেডিংস, শুধু হেডিংগুলো পড়বে। পেজ 31 হোয়াট ইজ আইডল টাইম, অলস সময় কাকে বলে।
6.1 আর 6.2 মাস্ট রিড ইন ডিটেল। ভালো করে ডিটেলসে পড়তে হবে যে স্বাভাবিক অলস সময় মানে নর্মাল আইডেল টাইম, অ্যাবনর্মাল আইডেল টাইমের কারণগুলো, কী কী কারণে নর্মাল আইডেল টাইম হয়, কী কারণে অ্যাবনর্মাল আইডেল টাইম হয়, এগুলো একটু ভালো করে পড়বে। জার্নাল এন্ট্রি দেওয়া রয়েছে ওখানে, জার্নাল এন্ট্রিটা ভালো করে দেখবে। পেজ 34-এর এক্সাম্পল 3, 4, 5 দেখবে। পেজ 35 থেকে 47 যে এমসিকিউ দেওয়া রয়েছে, ম্যাচিং দেওয়া রয়েছে, সত্য মিথ্যা দেওয়া রয়েছে, অ্যাসারশন রিজনিং দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, ওগুলো ভালো করে মাস্ট রিড। ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে প্রতি বছর। ক্লিয়ার? নেক্সট চ্যাপ্টার 2 থেকে তোমরা এটা করবে। পেজ 48, 1 অনলি পয়েন্ট পড়বে। পেজ 51 চার্টটা ভালো করে দেখবে। পেজ 51, 4 হোয়াট ইজ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, 4.1 এক্সাম্পল 1 and 3, 4.2.2, 4.2.3 অনলি পয়েন্টস দেখবে। পেজ 55 হোয়াট ইজ পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, 5.1, 5.1.2, 5.1.3 অনলি পয়েন্টস। পেজ 60 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন অনলি পয়েন্টস পড়বে। পেজ 62 বক্স মেরিকের যে সিস্টেমটা আছে সেটা মেনশন করা আছে এখানে। পেজ 63 অ্যাডভান্টেজেস প্লাস ডিসঅ্যাডভান্টেজেস। পেজ 65 15 নম্বর পয়েন্ট। পেজ 66 এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কগুলো মাস্ট এর মধ্যে থেকে কিন্তু অঙ্ক আসবে। পেজ 79 থেকে 93 মাস্ট রিড এমসিকিউ ফর অল। ওকে, তো এখানে অঙ্কগুলো যেটা আমি বলে দিচ্ছি, লেভেল অফ এফিসিয়েন্সি বার করতে দেবেই, আমি তোমাকে বলে দিলাম। বোনাস রিলেটেড সামস ভালো করে দেখে নেবে, মানে বোনাসের ব্যাপারে ধরো বললো যে এক্সিডিং 5% ওভার 1%, বা এরকম একটা কিছু দিল, এরকম লাইন তুলে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, টেলর প্ল্যানের অঙ্ক আসবেই, বলে রাখলাম। মেরিকো ভালো করে দেখে যাও, টেলর প্ল্যানের সামস আসবেই। ঠিক আছে, ওটা ভালো করে দেখে রেখো, পিস রেট বার করে করতে হতে পারে। ঠিক আছে, আর লেভেল অফ এফিসিয়েন্সি আসবেই। আচ্ছা, এবার আমি আসছি ট্যাক্স সাজেশন। এইটুকুনি বললাম, ট্যাক্সে আমি এখানে যা করে দিয়েছি 20 মার্কস এখান থেকে একদম কনফার্ম আসছে। আচ্ছা, ট্যাক্সটা আমি একটু আলোচনা করব। দেখো, ক্যাপিটাল গেইন চ্যাপ্টার সেকশন 45 to 55। ক্যাপিটাল গেইন চ্যাপ্টার কোন সেকশন থেকে কোন সেকশনে মেনশন করা আছে? 45 থেকে 55। মানে it contains only 45 to 55 covers the capital gain chapter. Okay, number 1 basis of charge, মানে কিসের উপর ভিত্তি করে আমরা ক্যাপিটাল গেইন করছি। according to section 45 subsection 1, the following conditions are to be fulfilled for the chargeability of income under this head। আমরা যে ক্যাপিটাল গেইনের ইনকামটা চার্জ করব সে কী কী বেসিসে করব বা কী কী কন্ডিশন ফুলফিল করলে করতে পারবো। নাম্বার 1, দেয়ার মাস্ট বি আ ক্যাপিটাল অ্যাসেট, তোমার কাছে একটা মূলধনী সম্পত্তি থাকতে হবে। দ্য অ্যাসেসি মাস্ট ট্রান্সফার সাচ ক্যাপিটাল অ্যাসেট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। এখানে ট্রান্সফার মিনস সেল, মানে যে ট্যাক্স পে করবে নির্ধারী সে ক্যাপিটাল অ্যাসেট অর্থাৎ মূলধনী সম্পত্তিকে বিক্রি করবে পূর্ববর্তী বছরে। নাম্বার 3, অ্যাজ এ রেজাল্ট এই বিক্রির ফলে অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট দেয়ার মাস্ট অ্যারাইজ প্রফিট অর গেইন অর লস। তোমার প্রফিটও হতে পারে, এখানে গেইন বলা হচ্ছে, তোমার লসও হতে পারে। ইফ নেগেটিভ অ্যান্সার বিকামস দেন দ্য অ্যান্সার উইল বি লস। ওকে, such profit of gain is not exempt from tax according to the specified section. Okay, নাম্বার 2, মিনিং অফ ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট কথাটা কোন সেকশনে বলা আছে? সেকশন 2 ক্লজ 14। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সেকশন 2 এর পরে যা কিছু বলে সব বলে ক্লজ। এটা মোস্ট অফ দ্য টিচার্স এখানে কি করে? মিস্টেক করে। কেন? এটা ICAI স্পেসিফিক্যালি ক্ল্যারিফাই করে দিয়েছে যে অ্যাকর্ডিং টু সেকশন 2 and 10, আফটার দ্যাট অল দ্য থিংস উইল বি ইন ক্লজ। ওকে, তো সেকশন 2 ক্লজ 14 এরকমভাবে আমরা উচ্চারণ করব। যদি এখানে সেকশন 5 থাকতো তাহলে সেকশন 5 সাবসেকশন সামথিং হতো। ঠিক আছে, এটা মাথায় রেখো। নাম্বার 3, অ্যাসেটস হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট।
কোন অ্যাসেটগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসাবে চিহ্নিত করব না? নাম্বার 1, এনি স্টক ইন ট্রেড, কনজিউমেবল স্টোরস or raw materials held for the purpose of business or profession. Number 2, personal effect, যে কোনো পার্সোনাল এফেক্ট হবে এক্সেপ্ট জুয়েলারি, আর্কিওলজিক্যাল কালেকশনস, ড্রয়িংস, পেন্টিংস, স্কাল্পচার্স, এনি ওয়ার্ক অফ আর্ট। অর্থাৎ পার্সোনাল এফেক্টের মধ্যে এইগুলো পড়বে না, মানে এগুলো ছাড়া, অর্থাৎ এই জুয়েলারি ফুয়েলারি এগুলোকে আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো। ক্লিয়ার? আচ্ছা, রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া বলছে ব্যাকেটে হুইচ ইজ নট সিচুয়েটেড ইন স্পেসিফাইড এরিয়া। আসছি আমি স্পেসিফাইড এরিয়া মানেটা কি। নাম্বার 4, 6.5% or 7% gold bond 1977 and 1980, national defense gold bond 1980, special bearer bond 1991, gold deposit bond 1999। তো এই যে আইটেমগুলো পড়ালাম, এই আইটেমগুলো বলছে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ট্রিট করা যাবে না। নেক্সট নাম্বার 4, এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া লিমিট। কি লিমিট দিচ্ছে? বলছে যদি জায়গাটা লেস দ্যান ইকুয়াল টু 2 কিলোমিটার হয় আর পপুলেশন, সেখানকার পপুলেশন যদি গ্রেটার দ্যান 10,000 হয়, এই একটা ক্রাইটেরিয়া। নাম্বার 2, গ্রেটার দ্যান 2 কিলোমিটার বাট লেস দ্যান ইকুয়াল টু 6 কিলোমিটার, পপুলেশন হতে হবে গ্রেটার দ্যান 1 লাখ। নাম্বার 3, গ্রেটার দ্যান 6 কিলোমিটার বাট লেস দ্যান ইকুয়াল টু 8 কিলোমিটার, পপুলেশন কত হতে হবে? 10 লাখের ওপরে। ক্লিয়ার? এই হচ্ছে 3টে নিয়ম। এবার আমি একটা কথা বলি, পরীক্ষাতে আমার কি জানি মনে হচ্ছে সিক্স সেন্স বলছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে চলেছে যে এগ্রিকালচার ল্যান্ড কীরমভাবে কোয়েশ্চেন আসতে পারে। দেখো আমি লিখেছি, তোমাকে দিয়ে দেবে, ধরো দিয়েছে 1 কিলোমিটার আর 9,000। 1 কিলোমিটার ইজ ফর দ্য এরিয়া কভারেজ, রুরাল এরিয়া কভারেজ, আর 9,000 means the population, the approximately population in which area belongs to 1 kilometer, যেটা বলেছে। তাহলে 1 কিলোমিটার 9,000। তাহলে দেখো আমার নিয়মের মধ্যে কি আছে? লেস দ্যান ইকুয়াল টু 2 কিলোমিটার আর 10,000 ওপরে হবে। তাহলে এটাকে আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো না, তো অ্যান্সার হবে নো। ক্লিয়ার? এবার ধরো দিয়েছি 1.5 কিলোমিটার, তাহলে আমার নিয়মে আছে যে 2 কিলোমিটারের কম বা সমান আর 10,000-এর ওপর পপুলেশন। দেখো 12,000 পপুলেশন দেওয়া আছে, তাহলে ইয়েস হবে উত্তর। ক্লিয়ার? তোমাকে নিয়ম, এই 3টে নিয়ম মাথায় রাখতে হবে, তবেই তুমি এই অঙ্কগুলো করতে হবে। জাস্ট অ্যান্সার করতে হবে, যদি এই লিমিটের মধ্যে পড়ে তাহলে সেটা হবে ইয়েস, অর্থাৎ ইট ইজ ক্যাপিটাল অ্যাসেট, আদারওয়াইজ ইট ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট নাম্বার 5, ক্যাপিটাল অ্যাসেটস আর অফ 2 টাইপস। ক্যাপিটাল অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করি, একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যাকে আমরা বলি STCA, সেকশন 2 ক্লজ 42A, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট LTCA, সেকশন 2 ক্লজ 29A। নাম্বার 6, STCA হতে গেলে কি হবে? নট মোর দ্যান নট মোর দ্যান 36 মান্থস, এটাকে এইভাবে আমরা বলবো লেস দ্যান ইকুয়াল টু 36 মান্থস, মানে 36 মাসের কম বা 36 মাস যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু বাট উইথ এফেক্ট ফ্রম 23/7/2024, অর্থাৎ 23/7/2024 একটা রুলস এসছে, কি বলছে? ইট ইজ নট মোর দ্যান লেস দ্যান ইকুয়াল 24 মান্থস। বলছে 36 মাসের যে বার্ডেনটা সেটা 24 মান্থস করে দেওয়া হয়েছে। এটা কখন অ্যাপ্লিকেবল হবে? যদি তোমার কোয়েশ্চেনে ক্যাপিটাল অ্যাসেটটা বিক্রি করেছে 23/7/24 পরে বলে। ক্লিয়ার? আবার রিপিট করছি, কোয়েশ্চেনে যদি তোমাকে বলে দেওয়া থাকে যে তোমার যে ক্যাপিটাল অ্যাসেটটা সেটা 23/7/2024 পরে বা ওই তারিখে বিক্রি করেছে, তখন 36 মান্থটাই 24 মান্থস হয়ে যাবে, অর্থাৎ 24 মাসের কম বা 24 মাস অবধি আমরা STCA ধরবো। ক্লিয়ার? LTCA তাহলে কী হবে? 36 মাসের বেশি,
হলে এলটিসিএ। আর নতুন নিয়মে কি বলেছে, 24 মাসের বেশি, অ্যাকর্ডিং টু 20 উইথ এফেক্ট ফ্রম 23/7/2024। ক্লিয়ার? 8, হাউ টু categorize the capital assets under STCA and LTCA। অর্থাৎ STCA এর মধ্যে কি যায় আর LTCA এর মধ্যে কি যায়। 3টে ক্যাটাগরি আছে, 12 মান্থস, 24 মান্থস, 36 মান্থ। 12 মান্থসের মধ্যে যায় লিস্টেড শেয়ার্স, ইউটিআই, জিরো কুপন বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার্স। 24 মান্থসের মধ্যে যায় আনলিস্টেড শেয়ার, ল্যান্ড অর বিল্ডিং। 36 মান্থসের মধ্যে যায় আদার ক্যাপিটাল অ্যাসেট। অর্থাৎ 12 আর 24 মাসের মধ্যে যেগুলো মেনশন করেছি এগুলো বাদে যা কিছু ক্যাপিটাল অ্যাসেট সব 36 মাসের মধ্যে যায়। যেমন গোল্ড, ব্র্যাকেটে দেখো লিখে দিয়েছি, দ্য অ্যাবাভ থিংস উইল অ্যাপ্লিকেবল অনলি when the transfer or sale takes place before 23/7/2024। অর্থাৎ এই 3টে মান্থসের ব্যাপারে তখনই বলবো যখন সেলটা 23/7/2024 আগে হয়েছে। আর 23/7/2024 পরে বা ওই তারিখে হলে কি হবে, 12 মাস আর 24 মাসের ক্যাটাগরি, কোনো 36 মাসের ক্যাটাগরি নেই। 12 মাসের মধ্যে কী কী ঢুকবে, লিস্টেড শেয়ার্স, ইউটিআই, জিরো কুপন বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার আর লিস্টেড সিকিউরিটি। আর 24 মাসের মধ্যে ঢুকবে আদার ক্যাপিটাল অ্যাসেটস। আচ্ছা, নেক্সট তাহলে আমি কি বললাম যে 12, 24, 36 মাসের ক্যাটাগরিটা কখন অ্যাপ্লাই করব, যখন সেলটা 23/7/2024 আগে হয়েছে। আর 23/7/2024 তারিখে বা তার পরে যদি হয় তখন 12 আর 24 মাসের ক্যাটাগরি। এটা মাথায় রাখতে হবে, এটা কোনো বইতে কিন্তু মেনশন করা নেই সেইভাবে। আচ্ছা, কেন কোয়েশ্চেন আসতেই পারে। এবার আমরা দেখব রেট অফ ট্যাক্স। রেট অফ ট্যাক্স কি বলছে, এলটিসিজি ব্র্যাকেটে বলেছে 20% বিফোর 23/7/24। অর্থাৎ 23/7/24 আগে যদি সেল হয়ে থাকে তাহলে ট্যাক্স কত পার্সেন্ট চার্জ করতে হবে, 20% লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর। আর 23/7/24 তারিখে বা তার পরে যদি হয় তাহলে রেটটা কত হয়ে যাবে, 12.5%। আর যদি এসটিসিজি হয় মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন তখন 15% হবে 23/7/2024 আগে করলে, আর 20% হবে 23/7/2024 তারিখে বা তার পরে হলে। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এগুলো কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু কোথাও মেনশন করা নেই সেইভাবে, আর কেউ কিন্তু এইভাবে গাইডও দেবে না। নেক্সট 10 নম্বর পয়েন্ট, এসটিসিজি মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। সেকশন কত, সেকশন 2 ক্লজ 42B। হাউ টু কম্পিউট, কীভাবে আমরা বার করব, সেল ভ্যালু তোমাকে যেটা দিয়ে দেবে তার থেকে কোনো খরচ অর্থাৎ এক্সপেন্স থাকলে বিয়োগ করবে, তার থেকে বাদ দেবে কস্ট অফ অ্যাকুইজিশন মানে পারচেস অ্যামাউন্ট, তার থেকে বাদ দেবে কস্ট অফ ইমপ্রুভমেন্ট অ্যামাউন্ট মানে যদি কোনো ইমপ্রুভ করে থাকে সেটার জন্য। মানে ধরো তুমি একটা বিল্ডিং কিনেছো, সেই বিল্ডিংটাকে তুমি একটু রিপেয়ার করে আর একটা পার্ট বানাচ্ছ, অর্থাৎ দোতলা ছিল 3 তলা করছো, এটাকে বলে ইমপ্রুভমেন্ট, তো এটাকে বাদ দিতে হবে। এলটিসিজি হয় অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন, যেটা সেকশন 2 ক্লজ 29B। হাউ টু কম্পিউট, কীভাবে বার করব, সেল ভ্যালু যেটা দেওয়া থাকবে তার থেকে কোনো এক্সপেন্স বিয়োগ করব, তার থেকে বাদ দেবো ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ পারচেস অ্যামাউন্ট। ইন্ডেক্স কথার মানে কি, একটা কিছু গুণ করব, একটা কিছু ভাগ করব, মাইনাস ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট অ্যামাউন্ট। এই নিয়মটা কখন করব, বিফোর 23/7/2024 অর্থাৎ 23/7/2024 আগে করব। ক্লিয়ার? আর 23/7/2024 তারিখে বা তার পরে হলে কি হবে, শুধু ইন্ডেক্স কথাটা হবে না, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের নিয়ম যা বললাম সেটাই হবে। অর্থাৎ ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 23/7/2024 আগে হলে ইন্ডেক্সড লাগাতে হবে। ইন্ডেক্সড মানে কি আমি পরে আসছি। ইন্ডেক্সড মানে হচ্ছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অর্থাৎ মুদ্রাস্ফীতি রেট, যেটা বাড়ে অর্থাৎ সবসময় রেট বেড়ে যায়। ক্লিয়ার?
দেখো হাউ টু ক্যালকুলেট ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কীভাবে বার করব। নাম্বার 1, ইফ দ্য ক্যাপিটাল অ্যাসেট ইজ অ্যাকোয়ার্ড বিফোর 1/4/2001, যদি সম্পত্তিটা 1/4/2001 আগে কেনে, তখন নিয়ম হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু অর কস্ট অফ অ্যাকুইজিশন হুইচ এভার ইজ হায়ার, দুটোর মধ্যে হায়ার অ্যামাউন্টটা নেবো, গুণ সিআইআই অফ সেল ইয়ার, যে বছরে সেল করবে তার সিআইআই ভ্যালুটা নেবো, বাই 100। ক্লিয়ার? এটা নিয়ম। আর যদি 1/4/2001 পরে করে বা ওই তারিখে করে, তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন গুণ সিআইআই অফ সেল ইয়ার ডিভাইডেড বাই সিআইআই অফ পারচেস ইয়ার। ক্লিয়ার? ইমপ্রুভমেন্ট হলে কী হবে, যদি 1/4/2001 আগে করে তাহলে নট কনসিডার, নেবে না। আর যদি পরে করে, কস্ট অফ ইমপ্রুভমেন্ট গুণ সিআইআই অফ সেল ইয়ার ডিভাইড বাই কস্ট অফ সিআইআই অফ ইমপ্রুভমেন্ট ইয়ার। ক্লিয়ার? সিআইআই ভ্যালু তোমাকে দিয়ে দেবে, তো না দিলে তোমাকে নর্মালি ভাববে যে বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? সিআইআই ভ্যালু মুখস্থ রাখা ইম্পসিবল ব্যাপার। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো লিখে দিচ্ছি সেল ইকুয়াল টু ট্রান্সফার, পারচেস ইকুয়াল টু অ্যাকুইজিশন। নাম্বার 13, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, সেকশন 2 ক্লজ 47। ক্যাপিটাল অ্যাসেট শর্টে বলা হয় সিএ অর নট, কোনগুলোকে আমি সিএ বলবো কোনগুলোকে সিএ বলবো না সেটা আমি মেনশন করে দিয়েছি, একটু দেখে নিও, এর মধ্যে থেকেই আসবে। আর পড়তে হবে পেজ 98, এক্সাম্পল 1-2, পেজ 102, 3.1, 3.2 মাস্ট রিড। আর আসবেই কোয়েশ্চেন, এটা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলে দেওয়া আছে। পেজ 104, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো দেখতেই হবে। পেজ 121 থেকে 130, অল মাস্ট রিড, এটা মাথায় রেখো। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে, মানে ধরো মেশিনারি দিল, যদি লং টার্ম নেচার হয়, যদি 23/7/2024 আগেও কিনে থাকে, যদি ইন্ডেক্স বেনিফিট তুমি দাও, তাহলে সেটা শর্ট টার্মের মতো ট্রিট হবে, মানে ইন্ডেক্স মানে ইনটু বাই হবে না, মানে কোনো কিছু সিআইআই ভ্যালু দিয়ে ইনটু ডিভাইড বাই সিআই ভ্যালু দিয়ে ভাগ হবে না, এটা ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ক্ষেত্রে, প্লাস ডিবেঞ্চারের ক্ষেত্রে এই নিয়মটা মাথায় রাখবে। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার ইজ ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেটা কভার করে সেকশন 56 to 59। এর বেসিস অফ চার্জেস কত? সেকশন 56, অথবা যদি অপশানে না থাকে 56 সাবসেকশন 1 থাকবে। এটাকে আমরা বলবো ফিফথ হেড অফ ইনকাম অফ আইটি অ্যাক্ট 1961। আচ্ছা, ক্যাপিটাল গেনটা মেনশন করতে ভুলে গেছি, ওটা হচ্ছে ফোর্থ হেড অফ ইনকাম অফ আইটি অ্যাক্ট 1961। ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা সেকশন 56 সাবসেকশন 2। কী কী ইনকামগুলোকে আমরা আদার সোর্সের মধ্যে নিই? ডিভিডেন্ড ইনকাম, সেটা ফরেন হোক, ইন্ডিয়ান হোক, ইউটিআই হোক। ক্যাজুয়াল ইনকাম, উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেস, কার্ড গেম এটসেট্রা। এটার সেকশন কত? 56 সাবসেকশন 2 ক্লজ আইবি। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 30%। এক্সট্রা কত পার্সেন্ট দিতে হয়? 4% অ্যাজ ফর হেলথ অ্যান্ড এডুকেশন সেস পারপাস, আন্ডার সেকশন 115 বিবি। ক্লিয়ার? অ্যাজ আ হোল যদি আমি বলি 31.2%, 31.2%। ক্লিয়ার? নো এক্সপেন্ডিচার অর ডিডাকশন ক্যান বি অ্যালাউড ফ্রম সাচ ইনকাম। মাথায় রাখতে হবে, লটারি থেকে, ক্রসওয়ার্ড পাজেল থেকে, হর্স রেস থেকে, কার্ড গেম থেকে, বেটিং থেকে, এগুলো থেকে কোনো রকম খরচ বা কোনো রকম ডিডাকশান বাদ যায় না। পরীক্ষা কোয়েশ্চেন হয়তো দিয়ে দেবে, উইনিং ফ্রম লটারি এত টাকা, ব্যাকারে বলবে এক্সপেন্স ইনকাম রুপিস এত টাকা, সবাই ভুল করে বিয়োগ করে দেবে, না, নেবেই না, ওই এক্সপেন্স ইনকাম বললে নেবেই না। ক্লিয়ার? আর দেখো অনেকগুলো আইটেম দিয়ে দিয়েছি, স্যালারি অফ এমপি এমএলএ, ফ্যামিলি পেনশন এটসেট্রা, ইন্টারেস্ট অন সিকিউরিটি, ডাইরেক্টর ফিজ এটসেট্রা। ক্লিয়ার? আচ্ছা, কী কী ডিডাকশান অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিং টু 57? একটা ফ্যামিলি পেনশন নিয়ে কোয়েশ্চেন আসবেই, একদম শিওর বলে দিলাম। সেকশন 57 সাবসেকশন 11A কি বলছে? 33.13% অফ সাচ ইনকাম। তোমাকে ফ্যামিলি পেনশন ধরো তোমাকে দিয়েছে 1,20,000, তাহলে 1,20,000 1/3 অংশ বার করবে, অর্থাৎ 40,000, আর 15,000 টাকা হুইচ এভার ইজ লোয়ার, যেটা লোয়ার হবে সেটা পেনশন অ্যামাউন্ট থেকে বিয়োগ করলে ট্যাক্সেবল পেনশন অ্যামাউন্ট বেরোবে, যেটা চার্জেবল করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো দুটো নিয়ম দেওয়া আছে, 15,000 আর 25,000, কখন কোনটা করব?
15,000 যখন অপশনাল রিজিম, অর্থাৎ যদি ওল্ড রিজিমে সে ট্যাক্স দেয় সে 15,000 টাকা ছাড় পাবে, আর যদি সে নিউ রিজিমে ট্যাক্স দেয় মানে ডিফল্ট রিজিম 115 BAC অনুযায়ী, তাহলে সে 25,000 টাকা ছাড় পাবে। এবার স্যার কোয়েশ্চেন নাও দ্য কোয়েশ্চেন ইজ কোনটা কখন অ্যাপ্লাই করব, ঠিক আছে? কোয়েশ্চেনে যদি কিছুই না বলে দেওয়া থাকে তাহলে 15,000 লিমিট ধরবে, আর যদি কোয়েশ্চেনে বলে থাকে অপশনাল রিজিম তাহলে 15,000 লিমিট, যদি বলে ডিফল্ট রিজিম তাকে বলবে 25,000 লিমিট। ক্লিয়ার? আচ্ছা, যদি ডিভিডেন্ড বলে, ডিভিডেন্ডের ক্ষেত্রে হচ্ছে 20% অফ ডিভিডেন্ড ইনকাম যেটা দেবে, ডিভিডেন্ড ইনকাম তার 20% বার করবে, আর ইন্টারেস্ট এক্সপেন্ডিচার একটা অ্যামাউন্ট দিয়ে দেবে, দুটোর মধ্যে এটা লোয়ার, সেই অ্যামাউন্টটা ডিভিডেন্ডের মেন অ্যামাউন্ট থেকে বিয়োগ হয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ডিভিডেন্ড অ্যামাউন্ট। ইন্টারেস্ট অন কম্পেনসেশন এনহ্যান্সড 50% অফ সাচ ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ 50% বাদ যায়। অর্থাৎ তোমাকে যদি 1,00,000 টাকা দেয় তাহলে 1,00,000-এর 50% 50,000 টাকা, 50,000 টাকা তোমার ছাড় যাচ্ছে, আর বাদ বাকি 50,000 টাকা ট্যাক্সেবল হবে। ডেলি অ্যালোয়েন্স অ্যাজ MPMLA এটা ট্যাক্স ফ্রি অ্যাকর্ডিং টু সেকশন 1017, অর্থাৎ সেকশন 10 ক্লজ 17। ইন্টারেস্ট অন POSB পরীক্ষা কোয়েশ্চেনে আসবেই, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট আন্ডার সেকশন 1015, অর্থাৎ সেকশন 10 ক্লজ 15। এটা নিয়ম কি বলছে? এক্সেমশন আপ টু ₹3,500 ইন কেস অফ সিঙ্গেল অ্যাকাউন্ট, আদারওয়াইজ 7,000 ফর জয়েন্ট অ্যাকাউন্ট। এর এক্সাম্পল দিই, ধরো তোমাকে 4,000 টাকা দিয়েছে, ব্যাকেটে বলে দিয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট, তাহলে 4,000 থেকে 3,500 বাদ দেবে, তাহলে 500 টাকা হচ্ছে ট্যাক্সেবল। ক্লিয়ার? এবার ধরো দিয়েছে 3,000 টাকা, তাহলে 3,000 থেকে 3,500 বাদ দিলে অ্যান্সার ইজ কামিং নেগেটিভ ফিগার। তো নেগেটিভ ফিগারে কোনো উত্তর হয় না, অ্যান্সার হবে নীল, অর্থাৎ তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। ক্লিয়ার? নেক্সট, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ইন্ডিয়া নট ট্যাক্সেবল, বাট যদি ওটা বাংলাদেশ বা নেপাল হয়ে যায় মানে আউটসাইড ইন্ডিয়া বললে সেটা ট্যাক্সেবল, মানে অপশান করবে ঠিক। গিফট রুপিস এত অ্যাবাভ ইজ ট্যাক্সেবল, যদি কোনো গিফটের ব্যাপারে বলে 50,000 টাকার ওপর হলে আসবে, আদারওয়াইজ আসবে না। 50,000 অবধি হলেও আসবে না, 50,000 1 টাকা হলে তবেই আসবে, আদারওয়াইজ ইট উইল নট কাম। রিলেটিভ গিফট ইজ নট কনসিডার্ড, মানে যদি তোমার বাবা মা সিস্টার ব্রাদার এরা যদি কোনো তোমাকে গিফট দেয় তাহলে সেটা নট কনসিডার্ড, অর্থাৎ নীল। ফ্রেন্ড গিফট কনসিডার্ড, ওইটা সার্টেন লিমিট, অর্থাৎ ওপরে যে লিমিট বলা আছে 50,000 টাকার ওপর হলেই আসবে। অনলি এক্সপেন্সেস ইন কানেকশন উইথ মেনটেনিং হর্সেস ইজ কনসিডার্ড, যদি তোমার কোয়েশ্চেনে বলে যে ঘোড়াটা মেনটেনিং করতে খরচ হয়েছে তাহলে সেটা বাদ যাবে, আদারওয়াইজ বাদ যাবে না। নাহলে তুমি বললাম যে হর্স রেস, উইনিং ফ্রম লটারি, এগুলো থেকে কোনো রকম এক্সপেন্স বাদ যায় না, যেহেতু এটা আমাকে বলছে মেনটেনিং রেস হর্স তবেই বাদ যাবে। আচ্ছা, এবার এখানে মাথায় রাখতে হবে অনেক সময় কোয়েশ্চেনে যে লটারি ইনকাম নেট দেবেই, কোয়েশ্চেনে নেট বলে দেবে, তোমাকে নেট থেকে গ্রসে নিয়ে যেতে হবে, তোমাকে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে, ট্যাক্সের পার্সেন্টেজ। কীভাবে ক্যালকুলেট করবো? নেট অ্যামাউন্ট যেটা দিয়ে দেবে সেটা ইন্টু 100 লিখবে, ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ। ধরো তোমাকে দিই 30%, তাহলে নেট অ্যামাউন্ট দিচ্ছে মনে করো 70,000 টাকা, তাহলে 70,000 গুণ 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 30 করলে হবে 1,00,000 টাকা উত্তর, ওটাই আমার গ্রস ফিগার। ক্লিয়ার? আর যদি গ্রসে দিয়ে দেয় তাহলে ওই অ্যামাউন্টটা নিয়েই কাজ হবে। অথবা তোমাকে 30% না বলে তোমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিল ট্যাক্সের, তা তুমি কী করবে? নেট অ্যামাউন্ট যেটা দেওয়া রয়েছে সেটা প্লাস গিভেন যে অ্যামাউন্ট ট্যাক্স অ্যামাউন্টটা দেওয়া রয়েছে ওটা যোগ করে দিলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবার এই চ্যাপ্টারে কিছু জিনিস দেখতে হবে, সেটা বলে দিয়েছি আমি। পেজ 135 এক্সাম্পল 2, পেজ 137 4.3.2, পেজ 137 এক্সাম্পল দেখো কিছু দিয়েছি, এগুলো মাস্ট রিড। পেজ 146 সামথিং, পেজ 153 to 162 অল MCQ মাস্ট রিড, এর বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। ইউ মাস্ট প্র্যাকটিস কাউন্সিল মডেল পেপার ইফ পসিবল ফ্রম ইয়োর সাইড, আদারওয়াইজ ইটস ওকে। এইটুকুনি করলেই এনাফ ইজ এনাফ টু অ্যাটেন্ড অল দ্য কোয়েশ্চেন্স ইন costing and taxation paper on Monday examination. Okay, so if you have any doubts or query, then feel free to ask your doubts or query through my mobile number. All the best for your examination. I hope তোমাদের সবার পরীক্ষা খুব ভালো যাবে।
গুড নাইট টু অল অফ ইউ।